দাদি, তুই কবুল বলবি, তোর দাদিও কবুল বলবে। তাহলে আমার দাদিকেই বিয়ে করে নিন না। ন্যান্সির তেরা কথায় ক্ষিপ্ত হলো আফ্রিদা এহসান। সহসা বর্ষা থেকে উঠে এসে গলা চেপে ধরে ন্যান্সির। রুষ্ট কণ্ঠে তেজ দেখিয়ে বলে ওঠে, বলবি না তুই কবুল? বলবি কি না? নিশ্চিদ্র নীরবতা ভেদ করে উঠল কাশির শব্দ। গলায় বলিষ্ঠ হাতের চাপ পড়তেই নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল ন্যান্সির। ছটফট করছে সে, শরীর জুড়ে আতঙ্কের কম্পন, চোখজোড়া বিস্ফারিত, যেন কণ্ঠে আটকে থাকা প্রাণটুকু মুক্ত করার চেষ্টা করছে। তার এই কষ্ট ভরা ছটফটে এক টান দিয়ে ছিঁড়ে ফেলে আফ্রিদ এহসানের বুকের জিদি রাগ। কিন্তু নিজের ক্রোধকে সংযত করতে পারে না সে। প্রতিবার এমনই হয়, চায় না কষ্ট দিতে, তবুও দিয়েই ফেলে। তার আঙুলের শক্তির ছাপে যখন ন্যান্সির শ্বাসরুদ্ধ প্রায়, তখনই আটকে উঠল আশেপাশের সবাই। চেঁচিয়ে উঠলেন মাইমুনা এহসান। আফরিদ, কি করছিস তুই? চারিদিক স্তব্ধ। ন্যান্সি কেশে উঠছে কষ্টে। ঠিক তখনই আফ্রিদের ছোট বোন ফাহমিদা ছুটে এলো, হাতে এক গ্লাস পানি। ভাবি, পানি খাও। কিন্তু ন্যান্সি পানি খেলো না, উল্টো ছুঁড়ে ফেলল সেই কাচের গ্লাস মেঝেতে। ঝনঝন শব্দে ছড়িয়ে পড়ল গ্লাসের টুকরো। সেই শব্দে কেঁপে উঠল চারিদিক। ভ্রু কুঁচকে তাকালো আফ্রিদ। এত নাটক করছিস কেন? চুপচাপ কবুল বলে দে। কথাটা বলতেই খেপে গেল ন্যান্সি। তো তোর 14 গুণ জানোয়ার। এত এত গালি দিয়ে ন্যান্সি দাঁড়ায়নি। ভারী লেহেঙ্গার বাধা উপেক্ষা করে চুরির ঝংকারে চোখে ক্রোধের জ্বলন্ত আগুন নিয়ে দৌড়ে বেরিয়ে গেল সে, সদর দরজা পেরিয়ে। সবাই থ হয়ে তাকিয়ে রইল, যেন এক বজ্রপাতে মুহূর্তেই স্তব্ধ হয়েছে পুরো প্যালেস। কারও বোঝার উপায় নেই এই মুহূর্তে কি ঝড় আসবে তার জীবনে। আফ্রিদ ঠায় দাঁড়িয়ে রইল কিয়তক্ষণ। ফাহমিদা বাইরে যেতে চাইল ন্যান্সিকে নিয়ে আসতে, অথচ তার পূর্বেই গর্জে ওঠে আফ্রিদ এহসান। কেউ যাবে না, ওর ব্যবস্থা আমি করছি। কথাটা বলে হনহনিয়ে পা বাড়ালো বাইরের দিকে। গাড়ির চাবি নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে বসল ন্যান্সি। যেই গাড়ি স্টার্ট দিবে তার আগেই হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলো আফ্রিদ। আফ্রিদকে দেখে আত্মা কেঁপে ওঠে ন্যান্সির। যেন আমি বিয়ে করব না আপনাকে। কথাটা বলেই তাকে ধাক্কা দিয়ে গাড়ির ভেতরে ফেলে দিল আফ্রিদ। নিজের ভারী দেহটা রীতিমতো চাপিয়ে দিল ন্যান্সির ছোটোখাটো দেহের উপরে। গাল চেপে ধরে হিসিয়ে বলে ওঠে, একটু আগে কি বললি? আর ওর বাচ্চা, আমি বাচ্চা। চোখের পাতা কাঁপছে ন্যান্সির, দম নিতেও কষ্ট হচ্ছে তার। বেয়াদব পুরুষ 100টা গালি দিলেও সমস্যা নেই, অথচ ন্যান্সি একটা গালি দিয়েছে তাতেই দোষ। বারে, আপনি গালি দিতে পারেন তাতে দোষ নেই, আর আমি গালি দিলেই দোষ? মানে আপনার 7 খুন মাফ আর আমার বেলায় ফাঁসি? প্রত্যুত্তরে কিচ্ছু বলল না আফ্রিদ। আবারও তাকিয়ে আছে ন্যান্সির দিকে। পিনপতা নীরবতা ভেঙে শান্ত কণ্ঠে বলল, চুপচাপ ভেতর যাবে আর ভালো মেয়ের মতো কবুল বলবে। কেঁপে ওঠে ন্যান্সি, নাক বোচা করে বলল। ভালো করে বলেন। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। আমার জানকি বাচ্চা, চল কবুলটা বলে দে। এবারেও নড়ল না ন্যান্সি। পায়ে ধরে ক্ষমা চান, তাহলে তারপর কবুল বলবো। আফ্রিদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ন্যান্সি তাকে আশ্চর্যের সীমান্তে পৌঁছে দিয়ে পা দিয়ে ঠেলে গাড়ির গ্লাসের সাথে চেপে ধরে আফ্রিদকে। বুকের উপরে লম্বালম্বিভাবে পা মেলে দিয়ে বলল, ধরুন পা। আফ্রিদ তাকিয়ে আছে নির্নিমেষ কম্পিত ন্যান্সির দিকে। হাত পা কাঁপছে, তারপরেও কতটা সাহস নিয়ে তার বুকের উপরে পা রেখেছে। বাঁকা হাসল আফ্রিদ, পায়ের পাতায় ছোট্ট করে চুমু দিয়ে বলে, মাফ চাই জান, এবার অন্তত আয়। এত সহজে জিতে চায় না সে। মাফিয়া কিংকে বিয়ে করা যায়? দেখুন, চলে যান এখান থেকে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, আর না আপনাকে ভালোবাসি আমি। যাকে ভালোবাসি না তাকে কেন বিয়ে করব? এতক্ষণে ভিতরে চেপে রাখা রাগ ফেটে বেরিয়ে এলো আফ্রিদের। পা সরিয়ে ন্যান্সিকে চেপে ধরে আফ্রিদ, চিবিয়ে চিবিয়ে বলে, বসে লাগবে না আমার তোকে চাই। ভয়ে কাঁপতে থাকা ন্যান্সি আই ঢাই করে আওড়ালো, দেখুন, এভাবে আমার দেহ পাবেন, কিন্তু আমার মন কখনোই পাবেন না। গা দুলিয়ে হেসে উঠল আফ্রিদ। আপাতত তোর দেহ চাই, মন ধুয়ে কি আমি পানি খাবো? রাখ তোর মন তোর কাছে। কথাটা বলেই গলদেশে শক্ত একটা কামড় বসালো আফ্রিদ। অঝরে কেঁদে ফেলল ন্যান্সি। ব্যথা পাই আমি। বিয়ে করবি কি না? যদি কবুল না বলিস তাহলে গাড়ি কাঁপবে। গাড়ি কাঁপবে কথাটা শুনে থমকে গেল ন্যান্সি।
মস্তিষ্ক কথাটা ধরতে পারল না। মুখ তুলে হাসি হাসি চোখ করে তাকালো আফ্রিদ। সোজা সাপটা কবুল না বললে গাড়ি কাঁপবে, তো আবার অন্যভাবে। কথাটার অর্থ বুঝতে পেরেই চেঁচিয়ে উঠল ন্যান্সি। করবো বিয়ে, সরুন আপনি। ভাবলেশীনভাবে সরে গেল আফ্রিদ। নেমে এলো গাড়ি থেকে। ন্যান্সিকে নামতে বলে। স্টপ ইউর ড্রামা অ্যান্ড কাম। হাঁসফাঁস করতে করতে গাড়ি থেকে বেরিয়ে এলো ন্যান্সি। পিটপিট চোখ করে বারবার দেখছে আফ্রিদকে। বেয়াদব পুরুষ তার জীবনটা শেষ করে দিল। গালে হাত দিয়ে বসে আছেন মাইমুনা এহসান। কী যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। তার ছেলে কিনা সাধারণ একটা মেয়েকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এত জোর জবরদস্তি কেন? সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে ঈশান। অপেক্ষা করে চলেছে তার বস আসার। মনে মনে বারবার বলছে, আমি শিওর বস ভাবিকে এতক্ষণে উপরে পাঠিয়ে দিয়েছে, যেখানে বসের রূপভানে না আছে কোমর দোলাইয়া গানটাই পছন্দ করে না মেয়েটা, সেখানে আস্ত বসকে কিভাবে সহ্য করবে? আহারে, মেয়েটার জন্য বড্ড মায়া হলো ওনার। হন হনিয়ে ন্যান্সিকে ধরে বাড়িতে প্রবেশ করলো আফ্রিদ। ন্যান্সিকে জীবিত দেখে আকাশ থেকে পড়ল ঈশান। ভেতরে ঢুকেই কাজীর উদ্দেশ্যে বলে, এই কাজে তাড়াতাড়ি বিয়ে পড়ান, ফাস্ট ফাস্ট। কাজী সাহেবের অবস্থা বেগতিক। লুঙ্গি ধরে ছটফট এগিয়ে এলেন। নিজের খাতা কলম খুলে বসলেন। ন্যান্সি কি করবে বুঝে উঠতে পারছে না। কাঁদো কাঁদো মুখ করে আফ্রিদকে বলে ওঠে, আমি এভাবে বিয়ে করব না। কথাটা রীতিমতো কানে ঝংকার তুলল আফ্রিদের। দাঁতে দাঁত পিষে বলে, আর একবার নাটক করলে বাড়ি পরে করব, আগে বাসর ছাড়ব। ন্যান্সি কাপা স্বরে বলে, আমি মেকআপ করব, ব্রাইডাল মেকআপ। একটাই বিয়ে, সাজগোজ না করে আমি বিয়ে করব না। আফ্রিদ ভ্রু উঁচিয়ে বলল, ওকে ফাইন। ফাহমিদা, ওরে ব্রাইডাল মেকআপ করা। কথাটা বলে দুপা এগুলো আফ্রিদ। ন্যান্সির কান স্পর্শ করে ফিসফিসিয়ে বলল, যত ইচ্ছে ব্রাইডাল মেকআপ কর যান, রাতের সব মেকআপ উঠিয়ে ফেলব। ন্যান্সি অপেক্ষা করল না। তাকে নিয়ে ফাহমিদা ডিরেক্ট উপরের রুমে যেতে লাগলো। প্রাসাদের মতো বাড়িটা সবচেয়ে সুন্দর এবং বড় রুমটাই হচ্ছে দ্য গ্রেট মাফিয়া কিং আফ্রিদ এহসানের। মেকআপ প্রায় শেষের দিকে। আয়নার দিকে তাকিয়ে আছে ন্যান্সি। ফাহমিদা মিনমিনে গলায় বলল, ও ভাবি, তাড়াতাড়ি করে ফেলো না বিয়ে। আমার ভাইটাকে কেন কষ্ট দিচ্ছ? রাগে ফুঁসছে ন্যান্সি। ওদিকে অপেক্ষা করছে আফ্রিদ। আর অপেক্ষা করা সম্ভব নয় তার। আচমকা উঠে ড্রয়িং রুমে থাকা সব কিছু ভেঙে গুড়িয়ে দিল সে। বাচ্চা খালি আমাকে ঘোড়ায়। কথাটা বলে হন হনিয়ে সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে গেল আফ্রিদ। ঈশান বিড়বিড় করে আওড়ালো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রুমে যেতেই ফাহমিদা বেরিয়ে গেল। ন্যান্সি ভয়ে সেঁটে গেছে রীতিমতো। চল। আফ্রিদের গর্জন শুনে বুক ধরফর করে ওঠে ন্যান্সির। পারে না হাত পা ছড়িয়ে কেঁদে ফেলতে। আমি বিয়ে করব না, আমায় ছেড়ে দিন। আব্বু আম্মু বাঁচাও আমায়। তার আকুতি কান্না শুনল না আফ্রিদ। তোর বাচ্চা, তোর বিয়ে করবে, তোর খার বিয়ে করবে। ন্যান্সির নরম হাতটা টেনে ধরল আফ্রিদ। এগুতে লাগলো দরজার দিকে। দরজার কপাট টেনেই ধরে ন্যান্সি। যাব না আমি, ছাড়ুন আমায়। ঘাড় বাঁকালো আফ্রিদ। এগিয়ে এসে পাঁজা কোলে তুলে নিল ন্যান্সিকে। বিদ্রুপ করে বলল, খোল উঠবে আগে বলবি না? এমনিতেই তো রাতে করে নিতাম। কথাটা শুনে লজ্জায় সিটিয়ে যাচ্ছে ন্যান্সি। তিনটা কবুল বলতে এত সময় লাগে? তুই চানকি বাচ্চা, বল কবুল। দাঁতে দাঁত পিষে বলে আফ্রিদ এহসান। কেঁপে উঠল ন্যান্সি। ঠোঁট উল্টে তাকালো আফ্রিদের মুখপানে। চোখ পাকিয়ে শাসাচ্ছে বেয়াদব পুরুষ। কাপা কাপা কণ্ঠে বলে ওঠে ন্যান্সি, কবুল কবুল কবুল। কবুল শোনা মাত্র ভুবন ভোলানো হাসিটা ওষ্ঠের কোণে দেখা যায় আফ্রিদের। ঘাড় বাঁকায় দুই ধারে। আফ্রিদ এহসান দ্য গ্রেট মাফিয়া কিং, যার নাম দাম দিতেই কাঁপে মানুষ। তবে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা তাকে চেনে না, জানে না। তাদের মধ্যে এক হলো ন্যান্সি। পুরো নাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। আফ্রিদের প্রাণ, জান, যার জন্য সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতেও দুবার ভাববে না সে। অথচ এই ভীতু মেয়েটা কিচ্ছু বোঝে না। না না, বুঝে উঠতে চায় না। আহা, চল বাসর ঘরে যাই। সহসা উঠে দাঁড়ালো ন্যান্সি।
লেহেঙ্গার দুদিক ধরে হনহনিয়ে দোতলায় যেতে যেতে বলল, জন্মের সময় এই তোকে কেউ মধু খাওয়ায়নি? হ্যাঁ, মুখের ভাষা তো ডাস্টবিনের চেয়েও খারাপ। তেতে উঠল আফরিদ। মেজা ছাড়াচ্ছে সে, তবে পরক্ষণেই ঘাড় মেসেজ করে দিতে বলল, তুই খাওয়াবি বলেই খাইনি মধু। জানিস তো কোন মধু? ন্যান্সি এক প্রহর অপেক্ষা করল না। এই ঠোঁটকাটা বেয়াদবের সঙ্গে কথা বলে নিজের মান সম্মান ক্ষুণ্ণ করতে চায় না মোটেও। ফুলে ফুলে সজ্জিত বিছানায় একপাশে গুটিসুটি হয়ে বসে আছে ন্যান্সি। হাত পা থর থরিয়ে কাঁপছে তার। কিছুক্ষণ আগেই ফাহমিদা তাকে বসিয়ে দিয়ে গেছে। তার সাথে যে ঠিক কী হতে চলেছে তা বুঝতে বাকি নেই। এক্ষুনি আফরিদা এহসান আসবে, তাকে চেপে ধরে বলবে, তুই 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 আমাকে পাগল করে দিচ্ছিস। মুখ ভার করে আছে ন্যান্সি। ইস, যদি পালাতে পারত তাহলে বেঁচে যেত আজ। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো ন্যান্সি। রুমটা অত্যধিক বড়, মেপে নেওয়ার মতো নয়। রুম জুড়ে এক্সক্লুসিভ জিনিসপত্রে ভরপুর। ন্যান্সি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। ওই যে পরনের লালচে লেহেঙ্গাটা তো আফরিদা এহসান জোরপূর্বক তাকে পরিয়েছে। না পড়লে বলে, তোকে খেয়ে নেব শালি। বুকের ভিতর দামামা বাজছে ন্যান্সির। আফরিদ কখন আসবে আর তার ঘন্টা বাজিয়ে দেবে আল্লাহ মালুম। কিন্তু আফরিদ, তোমার কি মনে হচ্ছে না তুমি এবার একটু বেশি পাগলামি করছো? মাইমুনা এহসানের কথায় চোয়াল শক্ত হয়ে এলো আফরিদের। ক্ষিপ্ত মেজাজে বলে ওঠে সে, মম প্লিজ, আমার এই বিষয়ে অ্যাটলিস্ট তুমি কিছু বলো না। আই লাভ হার। মাইমুনা এহসান বুঝতে পারেন না কি এমন আছে ওই মেয়ের মাঝে যার জন্য সে এত পাগলামি করে। ওকে রিল্যাক্স, তুমি এত প্যানিক করো না। শান্ত কণ্ঠে বললেন মাইমুনা এহসান। আফরিদ ঈশানের উদ্দেশ্যে বলল, যা বলেছি তা গিয়ে রেডি কর। ওকে বস। থাক বল, তাহলে দাঁড়িয়েছিস কেন? তোদের দিয়ে কোনো কাজ হয় না। সরি বস। কথাটা বলেই বেরিয়ে গেল ঈশান। ফাহমিদা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। নীরবতা ভেঙেই মিনমিনে গলায় বলল, ভাইয়া, আমি ভাবিকে রুমে দিয়ে এসেছি। ন্যান্সি রুমে আছে কথাটা স্মরণে আসতেই চক্ষু যুগল ছোট হয়ে এলো আফরিদের। আজ তো তার বান্দি জানকি বাচ্চার সাথে বাসর রাত। সে মোটেও নষ্ট করতে চায় না। নো, নো মিন্স নো। মাইমুনা এহসান ফাহমিদার উদ্দেশ্যে বলল। ফাহমিদা, গো টু স্লিপ। ফাহমিদা আগের নাই বলল। ওকে মম। ফাহমিদা আর অপেক্ষা করল না, চুপচাপ নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আফরিদ ধুমধাম পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে রওনা দিল। মাইমুনা এহসান বড্ড বিরক্ত হচ্ছেন এই সবে। একজন মহিলা সার্ভেন্ট এগিয়ে এলেন। নতমস্তকে সুধান। রুষ্ট কণ্ঠে বলে ওঠেন মাইমুনা এহসান। খাবে না কেউ, ফেলে দাও সব কিছু। হনহনিয়ে চলে গেলেন মাইমুনা এহসান। দীর্ঘশ্বাস ফেলে মহিলা সার্ভেন্ট। বড়লোকই ব্যাপার স্যাপার, তারা কি বুঝবে? যেখানে ছেলে খুন করে লাশের উপর চেয়ারে বসে খাবার খেতে পারে, সেখানে একটা মেয়েকে জোর করে বিয়ে করা তো তাদের বা হাতের খেলা। নিজের মস্তিষ্ক এতটা চাপ না দিয়ে নিজের কাজে চলে গেল মহিলা। সবগুলো খাবার ফ্রিজে রেখে বাকিটুকু ফেলে দিলেন অনায়াসে। কক্ষে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা জমে আছে। হঠাৎ করেই সেই নিস্তব্ধতাকে চিরে গম্ভীর কর কর শব্দ তুলে দরজাটা খুলে গেল। প্রবেশ করল আফরিদ এহসান। তার আগমনে কেঁপে উঠল ন্যান্সি। রক্ত জমে আসা ঠোঁটে নীরবতা, চোখে অদ্ভুত শঙ্কা। চোখে চোখ পড়তেই সময় থমকে দাঁড়ালো। একে অপরের সাথে দৃষ্টি বিনিময় ঘটে। আফরিদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বিছানার উপরে রাখা ফোনের দিকে। কুংফু একটা ভিডিও চলছে। আফরিদ নিরেট কণ্ঠে বলল, কি করছিস তুই পরান? ন্যান্সি লম্বা দম নিয়ে বলল, প্র্যাকটিস করছি, একটু পরে আপনার সাথে লড়তে হবে না? আমি কিন্তু কুংফু মাস্টার। ঘাড় বাঁকালো আফরিদ। বাঁকা হেসে বলল, আমার ব্যাপার তুমি। এহেন কথায় ভ্যাবা চাকা খেয়ে গেল ন্যান্সি। একটা ফাঁকা ঢোক গিলে গলা সাফ করল সে, কিন্তু বুকের কাঁপুনি থামেনি। হাতে কাঁপুনি, চোখে জল জমে উঠতে চাইছে, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ন্যান্সি। আফরিদ দরজাটা ধীরে বন্ধ করে দিল। সেই বন্ধ হওয়া দরজার ঠাস শব্দে ন্যান্সি আরও এক চুল পিছনে সরে এলো। পারলে দেয়ালের সাথে নিজেকে মিশিয়ে ফেলতে চায়। আফরিদ আস্তে ধীরে শার্টের হাতা ফোল্ড করে নেয়। এখন কোনই পর্যন্ত গোটানো। পেশিগুলো টান টান করে ওঠে। পেশিবহুল হাত জোড়ায়।
সে ধীরে ধীরে এগিয়ে আসে। চোখে ঝাঁঝালো এক মাদকতা, কোনো কিছুতে ঘোর লাগা আসক্তি। ন্যান্সি জানে এই চোখের ভাষা সে আগেও দেখেছে, অনুভব করেছে হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে। এই মাদকতা কেবল চোখে নয়, তার বুকের আগুনের, দহনের। কি ব্যাপার বলতে যান, তুই আমাকে ভয় পাস না? কথাটা শুনে আবারও অগোচরে ফাঁকা ঢোক গেলে ন্যান্সি। মনে প্রাণে ভয় পায় সে, খুব ভয় পায়। কিন্তু ন্যান্সি যে এমন কিছু জানতে পেরেছে যা তাকে সাহায্য করবে, সব কিছু বদলে যাবে এক মুহূর্তে। ভাবনার মধ্যেখানে একদম খেয়াল করেনি আফ্রিদ কখন তার এতটা কাছে চলে এসেছে। দেয়ালের সাথে চেপে গেল ন্যান্সি, এক হাত টেনে মাথার উপরে নিজের হাত দ্বারা চেপে ধরল আফ্রিদ। নিশাতুর কণ্ঠে ফিসফিস করে বলল, বলতো ব্যাপারটা কি? জড়তায় জমে থাকা ন্যান্সি মৃদু স্বরে বলল, আমি কেন ভয় পাবো? আপনি বাঘ না ভাল্লুক? আফ্রিদে সেই চমৎকার ভুবন ভোলারো হাসিটা অধর কোণে টেনে নিল সে। থমকালো ন্যান্সি। সে বহুবার লক্ষ্য করেছে এই বেহায়া পুরুষ একমাত্র তার সামনে আসলেই হেসে ফেলে। কই, এর আগে তো কারোর সাথে হাসতে দেখেনি। সব সময় রাগি মুখ করে থাকে, মনে হয় মুখের আগে তার বন্দুকটা চলে দ্রুত। সত্যি? আমিও কিন্তু ক্যারাটে মাস্টার। চল দুজনে একটু কুংফু আর ক্যারাটে খেলি অন্যভাবে। আরও নিচু স্বরে বলল আফ্রিদ। ছুঁয়ে ফেলল রমণীর নগ্ন মেধহীন উদর। বক্ষস্থলে লুকিয়ে থাকা হৃৎপিণ্ডটা কাঁপছে তার, চোখের পাতা ভারী লাগছে। দুজনের ওষ্ঠজোড়া প্রায় ছুঁই ছুঁই। সহসা মুখ ফিরিয়ে নিল ন্যান্সি। ঘেমে গেছে সে, কপালের কোণে জমেছে ঘামের কণা। বাঁকা হেসে আঙুল দিয়ে স্পর্শ করল আফ্রিদ। আগের ন্যায় বলল, এখনো কিছু করিনি, তার আগেই ঘেমে যাচ্ছ কেন? ন্যান্সি দু হাতে বুকে ধাক্কা দিল আফ্রিদের, সরিয়ে দিল তাকে। আমতা আমতা করে বলল, দূরে দূরে থাকুন আমার থেকে। ঘাড় মেসেজ করল আফ্রিদ। ভাবলেশীনভাবে জবাব দেয়, আজকে বাসর রাত আর তুই বলছিস দূরে থাকতে? লাইক সিরিয়াসলি? আমি যদি দূরে থাকি তাহলে আমার বংশধর আসতে দেরি হয়ে যাবে। ন্যান্সি বারংবার দৃষ্টি ফিরিয়ে তাকাচ্ছে টেবিলের উপরে রাখা দুধের গ্লাসের দিকে। দেখবে দেখ না পেয়ে ছুটে গিয়ে গ্লাসটা তুলে নিল। ইগলের মতো ছো মেরে গ্লাসটা নিয়ে নিল আফ্রিদ। আগে আমি খাই, তারপর তুই খাবি। বলেই চোখ টিপে আফ্রিদ। ন্যান্সি ফিসফিসিয়ে বলল, আমি কিন্তু বিষ মিশিয়েছি গ্লাসে। তীক্ষ্ণ দৃষ্টি ফেলল আফ্রিদ। নিশ্চিত হতে আবারও শুধায়, আর ইউ শিওর? হ্যাঁ, অনেক বিষ মিশিয়েছি। অধর কোণে খেলে গেল আফ্রিদের চির চেনা বাঁকা হাসিটা। তাহলে তো খেতেই হবে, তুই যেহেতু বেশ দিয়েছে। ঠোঁট ফোলায় ন্যান্সি। সম্পূর্ণ দুধটা শেষ করে আফ্রিদ। পরক্ষণেই গ্লাসটা ছুঁড়ে ফেলল ফ্লোরে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো কাচের গ্লাস। দ্রুত হাত চালায় শার্টের বোতামে। একটা সময় টেনে ছিঁড়ে ফেলল তা। হাঁ করে তাকিয়ে আছে ন্যান্সি। ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে সে। আমার কাছে আসবেন না কিন্তু, দেখুন আমি কিন্তু মেরে দেব। বিদ্যুৎ বেগে এগিয়ে এসে হ্যাচকা টানে বিছানায় ফেলল ন্যান্সিকে। নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল তার উপর। গাল চেপে রাগান্বিত স্বরে বলল, তুই কার? বল বল বল, কার তুই? দেহ মন কাঁপছে ন্যান্সির। মাথা খারাপ হয়ে গেছে আফ্রিদের। হাতের চাপ এতটাই বেশি মনে হচ্ছে গাল ছিঁড়ে দাঁতের মাড়ির সাথে সেটে যাবে। বলতে বলছে। হুঙ্কারে হো হো শব্দে কেঁদে ফেলল ন্যান্সি। বলছিস না কেন? ফাস্ট বল, তুই কার? আফ্রিদ এহসানের। আমি আফ্রিদ এহসানের। ছেড়ে ছেড়ে কথা বলাটা শুনে শান্ত হয়ে গেল আফ্রিদ। ডান হাতটি গালে স্লাইড করে তার। মোলায়েম কণ্ঠে শুধায়, কি খাইয়েছিস? মাথা ভার লাগছে। অশ্রুসিক্ত নয়নে আফ্রিদের মুখ পানে চাইল ন্যান্সি। স্পষ্ট ভাষায় বলল, ঘুমের ঔষধ। সপাটে কপালে ওষ্ঠ ছোঁয়ায় আফ্রিদ। দীর্ঘ এক চুম্বন এঁটে অস্ফুট স্বরে বলে, পালাবি? হুম। আফ্রিদ শান্ত মেজাজে শোনে ন্যান্সির কথা। ওষ্ঠজোড়া বিচরণ করে গলার ভাঁজে। আখিজোড়া খিঁচিয়ে বুঝে আসে ন্যান্সির। আফ্রিদ মুটো করে টেনে ধরে ন্যান্সির চুলগুলো। মুখ তুলে এক পলক চাইল ন্যান্সির দিকে। সহসা দৃষ্টি মেলে তাকালো ন্যান্সি। ওই ধূসর রঙা চোখে চোখ পড়ে তার। দৃষ্টি মেলে ফের। আফ্রিদ নিচু হয়, উদরে চুম্বন লীলা চালায়। মিইয়ে যাওয়া কণ্ঠে আওড়ালো,
তোকে আদর করতে ইচ্ছে করছে তো জান, কিন্তু এদিকে ঘুম পাচ্ছে যে। ন্যান্সি চোখে হাসে, হাসিটা অস্পষ্ট আফ্রিদের কাছে। ধীরে ধীরে গভীর ঘুমে তলিয়ে গেল সে। সন্দিহান মন শিওর হতে চায়। ন্যান্সি তার চুলে হাত বুলিয়ে ফিসফিসিয়ে বলে, আফরিদ এহসান ঘুমেছে? ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আফ্রিদ। ন্যান্সি বুঝতে পারল লোকটা গভীর ঘুমে তলিয়ে গেছে। পালাচ্ছি আফরিদ এহসান, আর আপনি মোটেও খুঁজে পাবেন না আমায়। আমি যে এবার পগার পার। কথাটা ভেবেই হেসে ফেলল সে। 6 মাস, 6 মাসে বদলে গেছে তার সব কিছু। আফ্রিদা এহসান নামক পুরুষটি বদলে দিয়েছে ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা নামক মেয়েটার জীবন। হাতে ব্যাগপত্র নিয়ে বাইরে বেরিয়ে এসেছে ন্যান্সি। না, এই বাড়িতে আর থাকা যায় না। সারা দিনের ক্লান্তিতে বেঘরে ঘুমাচ্ছে সবাই। ন্যান্সি ব্যাগ নিয়ে চুপচাপ সদর দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। গেটের সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। লোকটা ঝিমুচ্ছে। ঠোঁট টিপে হেসে ফেলল ন্যান্সি। যাক, এখন তার পালাতে সুবিধা হবে। মাথা ঝিমঝিম করছে আফ্রিদের। কারো অদ্ভুত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করছে বারংবার। ভাইয়া, ভাইয়া, ওঠো। ঘুম কাটিয়ে উঠে বসল আফ্রিদ। তৎক্ষণাৎ সজাগ হলো তার মস্তিষ্ক। বিছানায় দৃষ্টি বুলিয়ে ন্যান্সিকে না দেখতে পেয়ে খেপে গেল আফ্রিদ। অ্যাঞ্জেলিনা কোথায়? অ্যাঞ্জেলিনা কোথায়? কোথায় সে? আফ্রিদের চিৎকারে কেঁপে উঠল ফাহমিদা। ভাইয়া, ভাবি পালিয়েছে। হোয়াট? বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন ন্যান্সি। এখান থেকে ডিরেক্ট চট্টগ্রামে যাবে। সেখানে গিয়ে ভাববে কি করা যায়। মানুষের ভিড় অনেক, কিন্তু আচানক ন্যান্সি অনুভব করলো আশেপাশে মানুষ নেই, ভিড় কমে এসেছে। এদিকে যেন হঠাৎ করেই শান্ত হয়ে উঠেছে। শুকনো ঢোক গিলল ন্যান্সি। আকস্মিকভাবেই একটা কালো রঙের গাড়ি সামনে চলে এলো ন্যান্সির। এই বুঝি তাকে উড়িয়ে দিয়ে চলে যাবে গাড়িটা। 2 হাতে কান চেপে ধরল ন্যান্সি। 1, 2 করে 3 মিনিট পেরিয়ে গেল, অথচ কিছুই হলো না। ধীরে ধীরে বুজে রাখা আঁখি জোড়া মেলে তাকাতেই চেঁচিয়ে উঠল। আ নিজের গাড়ির সামনে ডেস্কে হেলান দিয়ে দাঁড়ানো আফ্রিদকে দেখে চমকে উঠল সে। ভয়ে আতঙ্কে সেটিয়ে যাচ্ছে মেয়েটা। হাই আঞ্জু বেব। আফ্রিদের গাল ভর্তি হাসি আর অদ্ভুত ভঙ্গিতে কথাগুলো শরীরে কাটা দিচ্ছে ন্যান্সির। 1 পা 2 পা করে পিছুতে লাগলো ন্যান্সি। আফ্রিদ চেয়ে চেয়ে দেখছে তার কর্মকাণ্ড। নির্বিকার কণ্ঠে শুধায়, হাই মাতারি, তুই গাড়িতে আসবি নাকি আমি আসবো? ন্যান্সি শুনল না, এক দৌড় দিল। যেতে যেতে চেঁচিয়ে উঠল, তুই মাতারি, তোর 14 গোষ্ঠী মাতারি, জানোয়ার জানোয়ার। আফ্রিদ নিশ্চুপ। ঈশান আহাম্মক বনে গেল ন্যান্সির গালিতে। ঈশান আফ্রিদের উদ্দেশ্যে বলল, বস, ম্যাম পালিয়ে যাচ্ছে, ধরবো? ঘাড় বাঁকালো আফ্রিদ। দাঁতে দাঁত চেপে বলল, না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য কর। ঈশান থতমত খেয়ে গেল। এই মাঝ রাস্তায় নৃত্য করবে? ন্যান্সি অপেক্ষা করল না, এক ছুট লাগালো। আফ্রিদ পরপরই তার পিছু দৌড়ায়। হাঁপায় না ন্যান্সি, প্রাণপণে পালাতে চায়। ডান হাতে প্যান্টের পিছন থেকে রিভলভার বার করে হাওয়ায় ফায়ার করতে লাগলো আফ্রিদ। থেমে গেল ন্যান্সি। ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। ন্যান্সির ঠিক সামনে এসে থামলো আফ্রিদ। ঘাড় মেসেজ করে সন্ধিহান কণ্ঠে শুধায়, এই জানকি বাচ্চা, তোমার প্রতিবেশী বাপকে ছোট বলে হরলিক্স খাওয়ায়নি? এত দুর্বল হলে চলবে? এখনও তো বাসর বাকি, অনেক শক্তির প্রয়োজন তোমার। তবে টেনশন নট, আমি তোমাকে অবশ্যই হরলিক্স খাওয়াবো, তা আবার বড়দের হরলিক্স। আফ্রিদ আর কিছু বলবে তার পূর্বেই মাথা ঘুরে পড়ে গেল ন্যান্সি। ঈশান দ্রুত গাড়ি নিয়ে আসে। চিন্তিত কণ্ঠে বলল, বস, ম্যাম তো আপনার ভয়ে জ্ঞান হারিয়েছে। বাঁকা হাসল আফ্রিদ। অসম্মতি জানায় সে। আমার ভয় না, বাসরের ভয়। 1 মাস পূর্বে সফেদ রঙা সালোয়ার স্যুট পরেছে ন্যান্সি। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা। সাবধানে ভাই, গাড়ি আসছে দেখ। কথাটা উচ্চস্বরে বলল তার খুব কাছের বান্ধবী ইতি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল ন্যান্সি। বড় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে সে। রাস্তা পার হতে হবে তাকে, তাড়াহুড়ো করলে চলবে না। বেশিরভাগ সময় এই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ন্যান্সি খুব সাবধানে রাস্তা পার করে ওপাশে চলে গেল। ভীতু মেয়েটা এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল। ঘেমে যাওয়া মুখখানি দেখে খিলখিলিয়ে হেসে উঠল ইতি। ভীতু ন্যান্সি অবশেষে একা একা রাস্তা পার করেছে। আহারে, বিদ্রুপ করে বলা কথাটা মোটেও কানে নিল না ন্যান্সি। ভীতু সে,
ভয় পায় সব কিছুতে, তবে এই ভয়কে জয় করতে হবে তাকে। কটা বাজে এখন? হাত ঘড়িটা এক নজরেই দেখে নিল ইতি। এখন 7:35, 8টা বাজতে ঢের দেরি। আরও একবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ন্যান্সি। যাক, সবে 7:30 বাজে। সে তো ভেবেছিল 8টা বোধহয় বেজে গেছে। আর একটু এগোতেই কেক বেকারি রয়েছে। ইতি আর ন্যান্সি দুজনেই সেখানে শেফ হিসাবে কাজ করে, দুজনেই কেক বানায়। ইতি মুখ ভার করে বলল, আমার না মাঝে মাঝে ইচ্ছে করে জবটা ছেড়ে দিতে। ভীষণ রাগ হয় ইলিয়াসের উপর। ইলিয়াস হোসেন লোকটা কেক বেকারির মালিক। ন্যান্সি নিজেও ভীষণ হতাশ লোকটার উপরে। কথায় আছে না, অতি সুখ অভাব অন্টন না থাকলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। ইলিয়াসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। লোকটা অহংকারী, প্রত্যেক শেফের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি রীতিমতো ছোট লোক বলে অপমান করে দেয়। আমারও ভালো লাগে না, কিন্তু জবটা ছেড়ে দিলে যে বড্ড সমস্যায় পড়ে যাব। ইতি ন্যান্সির সম্পর্কে জানে। তার পালিত আপু আম্মু যে তার উপরেই ভরসা করে আছে, তাদের যে বড্ড অভাব। কথা বলতে বলতে কখন যে বেকারিতে পৌঁছে গেল খেয়াল নেই দুজনেরই। ভেতরে যেতেই সম্মুখীন হলো ইলিয়াস হোসেনের সাথে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গার্লস, এখন সময় হলো আপনাদের আসার। ইলিয়াসের কটাক্ষ করে বলা কথাটা শুনে একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল ইতি আর ন্যান্সি। ন্যান্সি ভীত নয়নে তাকালো ইলিয়াসের দিকে, মিনমিনে গলায় বলল, স্যার আমরা আজকে 8টা বাজার আগেই চলে এসেছি। হ্যাঁ, উদ্ধার করেছে এসে। ওদিকে কাস্টমার 8টার দিকে বলেছে পার্সেল ডেলিভারি চাই। তোমরা এখন এসেছো আর এখন কেক নিয়ে যাবে? ইতি আতঙ্কগ্রস্তে পড়ে গেল। কথা বলার সাহস পাচ্ছে না সে, অথচ ভীতু মেয়েটা ঠিকই কথা বলছে। স্যার কেক তৈরি আছে, জাস্ট ডেলিভারি করে দেব। আপনি প্লিজ টেনশন করবেন না, আমি এখনই ডেলিভারি করে দিচ্ছি। ইলিয়াস হোসেন তিরিক্ষি মেজাজে বলে, যদি এই অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে তুমি নিজের রাস্তা অন্য কোথাও দেখে নিও। ইলিয়াস হোসেন হন হনিয়ে চলে গেলেন। ন্যান্সি অপেক্ষা করল না, দ্রুত গেল কিচেনে। ইতি ফটাফট কেকটা ফ্রিজ থেকে বের করে প্যাক করে ফেলল। স্কুটার নিয়ে তৈরি হলো ন্যান্সি। ইতি তার হেলমেটটা হাতে দিয়ে বলল, সিস্টার সামনে, প্লিজ তাড়াতাড়ি ডেলিভারি করে দিস, না হলে আমাদের কপালে দুঃখ আছে। ইতির অসহায় মুখখানি দেখে অস্থির হলো ন্যান্সি। এই কাজটা চলে গেলে সব কিছু শেষ হয়ে যাবে তার। যে করেই হোক কেকটা ডেলিভারি করতে হবে। দুপুরের কড়া রোদে চারপাশ ঝলমল করছে, বাতাস ভারী, যেন এক অদৃশ্য অলসতা সব কিছু ঢেকে রেখেছে। রাস্তায় খুব বেশি লোকজন নেই, গাছের পাতাগুলো নীরব রোদে চকচক করছে। এমন সময় ধুলো উড়িয়ে ছুটে চলেছে ন্যান্সির স্কুটারটা। বসে আছে ন্যান্সি, গরম বাতাসের মধ্যে তার স্কুটারের গর্জন স্পষ্ট শোনা যাচ্ছে। কালো রঙের টায়ারগুলো পিচের রাস্তায় ঘর্ষণ সৃষ্টি করছে। মাঝে মাঝে ছোট ছোট পাথর ছিটকে যাচ্ছে তার গতির চাপে। হাঁসফাঁস করছে ন্যান্সি। 8টা বাজার আর মাত্র 10 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। মাত্র 15 মিনিটের দূরত্ব আর। এই যাত্রায় তার চাকরিটা বেঁচে যাক, তারপর থেকে আরও সতর্ক থাকার চেষ্টা করবে ন্যান্সি। ঠাস করে কিছু একটা উল্টে পড়ল রাস্তার ওপাশে। চিৎকার করে উঠল ন্যান্সি। চোখের সামনে একটা কালো রঙের গাড়ির সাথে সংঘর্ষে উল্টে পড়ে। তারপরে একজন লোক বাইকে চেপে এসে ঠাস ঠাস করে দুটো গুলি করে ছুড়ে দিল। অনেকটা দূরে থাকায় সবটা দেখে পাথরের মূর্তি বনে গেছে ন্যান্সি। 2 হাতে মুখ চেপে নিচের চিৎকার আটকানোর চেষ্টা করল সে। লোকগুলো চলে গেছে অনেকক্ষণ হলো। ন্যান্সির মস্তিষ্ক কাজ করছে না। কি করবে এখন? না না, তাকে বাঁচতে হবে। ন্যান্সি স্কুটার ফেলে ছুটে এলো গাড়িটার কাছে। গাড়িটা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। খুক খুক করে কেসে উঠল ন্যান্সি। গাড়িটা উল্টে আছে, যদি ভেতরে কেউ থাকে তাহলে বাঁচার সম্ভাবনা নেই একদম। এদিক ওদিক সন্ধান দৃষ্টি বোলায় ন্যান্সি। ভীতু মেয়েটা কাঁপছে, ভেতরে কাউকে দেখতে পেল না সে। নড়ছে লোকটা। ভেতরে মানুষ আছে, ওনাকে বাঁচাতে হবে তো। কথাটা বলেই গাড়ির উল্টো হয়ে থাকা দরজাটা টেনে খুলল ন্যান্সি। বুকের পাশে আর পায়ে 2টো গুলি লেগেছে। শুনতে পাচ্ছেন আমার কথা? শুনুন, চোখ খুলুন আপনি। অপরিচিত ছেলেটা হাঁপাচ্ছে, বুক দিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। হাত জোড়া কাঁপছে ন্যান্সির। কি করবে বুঝে উঠতে পারছে না সে।
কান্নায় ভিজে আসছে চোখের নাজুক পাপড়ি যুগল। দুহাতে চেপে ধরল ছেলেটার বুকের উপরে। রক্ত বন্ধ করতে চায়, কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারছে না এভাবে সম্ভব নয়। না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এতক্ষণে লুকিং গ্লাসের দিকে দৃষ্টি ফেলতেই আরও এক দফা আতঙ্ক ছড়িয়ে গেল ন্যান্সির মধ্যে। পিছনে ধীরে ধীরে আগুন লেগে গেছে, যে কোনো সময় গাড়িটা ব্লাস্ট করবে। ন্যান্সি হিতাহিত জ্ঞানশূন্য, মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। ছেলেটা সুঠাম দেহি, দানবীয় দেহটা টেনে আনতে কষ্ট হচ্ছে ন্যান্সির। লোকটা রক্তে মাখো মাখো হয়ে গেছে তার। ছেলেটা অস্ফুট স্বরে মৃদু আওয়াজ করল। ন্যান্সি ভরসা দিতে বলল, একটু চেষ্টা করুন, প্লিজ আসুন। ছেলেটাকে কোনো রকমে টেনে গাড়ির বাইরে নিয়ে এলো ন্যান্সি। দ্রুত গতিতে সরে এলো। ঠিক সেই মুহূর্তে গাড়িটা ব্লাস্ট করে। ছিটকে গিয়ে দুজনেই পড়ল নরম ঘাসের উপরে। ফলস্বরূপ ছেলেটার রক্ত সম্পূর্ণটা লেগে গেল সফেদ কামিজে। ছেলেটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ন্যান্সি পারছে না একটা মানুষকে এভাবে ছটফট করতে দেখতে, আর না তাকে ফেলে যেতে পারছে। দৌড়ে গেল রোডের কাছে। এখানে গাড়ি পাওয়া যাবে কিনা সন্দেহ। নির্জন এলাকায় গাড়ি পাওয়াটা বড্ড মুশকিল। হঠাৎ নজরে এলো একটা গাড়ি এগিয়ে আসছে। ন্যান্সি যেন আশার আলো খুঁজে পেয়েছে। হেল্প করুন প্লিজ, নিড হেল্প। গাড়িটা থামলো। ভেতরে থাকা ড্রাইভার ন্যান্সিকে ভালো করে দেখে বলল, এত রক্ত কিসের আর কি হয়েছে? ন্যান্সি অস্থির কণ্ঠে বলে, আমার সাথে একজন আছে, উনি আঘাত পেয়েছে। প্লিজ আমায় সাহায্য করুন, ওনাকে একটু হসপিটাল নিয়ে যেতে হবে। লোকটা প্রথমে অমত করল না, তবে খানিকটা বিরক্তিভাব নিয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসো তাকে। ন্যান্সি দৌড়ে গেল দূরে পড়ে থাকা ছেলেটার দিকে, টেনে তুলল তাকে। এগিয়ে এলো গাড়ির কাছে। এবারে ড্রাইভার ছেলেটাকে দেখে আটকে ওঠে। সে চেনে তাকে, যে কিনা সবার জান কেড়ে নেয়, আজকে তার জান নেওয়ার চেষ্টা করলো কে? এই মেয়ে, তুমি কি পাগল? ওনাকে নিয়ে এসেছো কেন? পালাও। কথাটা শুনে খটকা লাগলো ন্যান্সির। কি বলছেন এইসব? ওনাকে হসপিটালে নিতে হবে। আরে কেন নিজের বিপদ ডেকে আনছো? যাকে বাঁচাতে চাইছো সে দেখলে তোমার জান নিয়ে নেবে। ন্যান্সি ভাবতে পারল না কিছু, তবে ভীত মেয়েটা আজ সাহস নিয়ে ধমক দিয়ে উঠল, বাই এনি চান্স উনি যদি বেঁচে যায় আর জানতে পারে আপনি ওনাকে হসপিটালে নিয়ে আসেননি, তখন কি ছেড়ে দেবে? তাই ভালোই ভালোই বলছি, ওনাকে হসপিটালে নিয়ে চলুন। আহত ছেলেটা ঝাপসা ঝাপসা দৃষ্টিতে তাকাতে চাইল, কিন্তু পারল না। সব কিছু ঝাপসা লাগছে। তাদের কথাগুলো কেমন ভেঙে ভেঙে আসছে তার কানে। ঠিক তখনই ড্রাইভার ন্যান্সির উদ্দেশ্যে শুধায়, নাম বলো আগে তোমার। আমি ফাঁসলে তুমিও ফাঁসবে। ন্যান্সি ভাবতে পারল না কিছু, তবে তড়িঘড়ি করে বলল, ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা আমি। নামের প্রতিটি শব্দ তীব্রভাবে ছেলেটার কর্ণে প্রবেশ করল। অতঃপর জ্ঞান হারালো সে। হসপিটালে রয়েছে ন্যান্সি। মুখ ভার করে বসে আছে সে। ছেলেটার ফোনটা হাতে নিল তার। তাই তো লাস্ট নাম্বারে কল করে বসে। অপর প্রান্তে যখন লোকটা বলল কে বা কী করে ফোনটা পেয়েছে সেটা ন্যান্সি স্পষ্টভাবে বলে দিয়েছে সে তাকে হসপিটালে নিয়ে এসেছে। পরক্ষণেই ভীষণ ভেঙে পড়ল সে। চাকরিটা আর থাকলো না তার। এতক্ষণে বোধ হয় কাস্টমার ফোন করে বলে দিয়েছে তার কেক ডেলিভারি হয়নি, পায়নি সে। হনহনিয়ে একদল গার্ড হসপিটালে প্রবেশ করলো। তাদেরকে দেখে প্রতিটি মানুষ অস্থির হয়ে ওঠে। এমনকি ডক্টর পর্যন্ত তটস্থ ভঙ্গিতে এগিয়ে এলো। ডক্টরের সাথে সাদা শার্ট পরা লোকটা কী যেন একটা কথা বলছে। তারপরেই ডক্টর পিছনে ঘুরে ন্যান্সিকে দেখিয়ে দিল। লোকটা হন্তদন্ত হয়ে নিকটে এলো ন্যান্সির। আপনি সে যে আমাদের বসকে হসপিটালে নিয়ে এসেছেন? ন্যান্সি মিনমিনে গলায় বলল, আমি কিছু করিনি সত্যি, উনি গাড়িতে, আমি শুধু। বাকি কথা সম্পূর্ণ করতে পারল না। তার পূর্বেই ডক্টর চিৎকার করে বলল, নেগেটিভ ব্লাড লাগবে ইমিডিয়েটলি। কথাটা শুনেই সবাই ছুটে গেল রক্ত আনতে, কিন্তু হসপিটালে রক্ত নেই। এতটা সময় নেই বাইরে থেকে রক্ত আনার। সাদা শার্টে ঈশান চেঁচিয়ে বলল, বসের কিছু হলে হসপিটাল আর থাকবে না, বুঝলেন ডক্টর? নান্সি বেশ বুঝতে পারলো হয়তো ওরা কোনো বড় মাপের লোক, তারপরও সাহস জোগাই মনে শীতল কণ্ঠে বলে, আমার ব্লাড নেগেটিভ। কথাটা শুনে বিদ্যুৎ বেগে ছুটে এলো ঈশান। এক্ষুনি চলুন, রক্ত লাগবে আমাদের বসের। ন্যান্সি ভাবল না, ছুটে গেল রক্ত দিতে। রক্ত দিয়ে আর অপেক্ষা করল না ন্যান্সি। দ্রুত পৌঁছাতে হবে তাকে কেক বেকারিতে।
শাওননাতিরা কই তোরা? এই বালসাল কি সব লাগে যাতে খুলে গুলো? জ্ঞান ফিরেছে সবে 10 মিনিট হলো, তাতেই অস্থির হয়ে উঠেছে দ্য গ্রেট মাফিয়া কিং আফরিদ এহসান। আফরিদকে চিৎকার করতে শুনে ডক্টর সাব্বির কেবিনে এলেন। তটস্থ ভঙ্গিতে বললেন, প্লিজ স্যার, এগুলো খুলবেন না। আপনি অসুস্থ, আপনার রেস্ট প্রয়োজন। চুপ শালার ডক্টর, আমি অসুস্থ? যদি আমি উঠি তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি। হসপিটালের বেডে বসে একের পর এক সিগারেট টেনে চলেছে আফরিদ। এটা যে একটা হসপিটাল সেটাও যেন তার ভাবান্তরে নেই। তার কিচ্ছু যায় আসে না কে বাঁচলো কে মরল, তবে অবশ্যই জানতে চায় কে বাঁচালো তাকে। হাঁটু কাঁপছে ঈশানের, মনটা ভার ভার বলছে গার্লফ্রেন্ডকে কল করে বলতে, শোনো শোনো হে কন্যা, আমার জন্য আর অপেক্ষা করো না। আজকে আমি উপরে যেতে চলেছি, আর আমাকে উপরে পাঠাচ্ছে স্বয়ং আফরিদ এহসান। তোমাকে আর বউ বানাতে পারলাম না প্রিয়, খোদা হাফেজ। ভাবতেই ঈশানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভেতরে পা রাখা মাত্র নিশ্চিত গুলি করবে আফরিদ এহসান। কেবিনের দরজা ঠেলে উকি দিল ঈশান। একগাল ভরা হাসি দিয়ে বলল, বস টুকি। টুকটুকি? প্রত্যুত্তরে বলে ওঠে আফরিদ। ওদের কানামাছি খেল দেখে বাকি গার্ডদের প্রাণ যায় যায় অবস্থা। বস আপনি ঠিক আছেন? ঘাড় বাঁকালো আফরিদ। হাত বাড়াতেই অন্য একজন গার্ড পিস্তল তুলে দিল তার হাতে। পিস্তলের নল কপালে ঘষতে ঘষতে বলল আফরিদ, আমি ঠিক থাকলে তুই ঠিক থাকবি না শালা। ঈশানের দিকে পিস্তল তাক করতেই হুড় মুড়িয়ে দৌড়ে এসে পা জড়িয়ে ধরল ঈশান। বস 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 আমাকে মাফ করে দিন। আমাকে মারলে আমার গার্লফ্রেন্ড বিধবা হয়ে যাবে। বিধবা হবে কেমনে? তুই তো এখনো বিয়ে করিস নি। থতমত খেয়ে গেল ঈশান। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। বস আমার গার্লফ্রেন্ডের স্বপ্নে আমাকে হাজারো বার বিয়ে করেছে, এখন মরে গেলে বেচারি বিধবা হয়ে যাবে। হো হো করে ভয়ঙ্কর হেসে উঠল আফরিদ। তাহলে স্বপ্নে তোর সাথে সংসার করতে বলিস? না বস, এই লাস্ট বার মাফ করে দিন। নাক মুখ কুচকে নিল আফরিদ। সার শালা লুচ্ছা। উঠে দাঁড়ালো ঈশান। সিরিয়াস হলো আফরিদ। নাক ঘষে বলল, ট্র্যাক করেছিস গাড়ি? অলরেডি তারা গোডাউনে বন্দি আছে বস, আপনার সুস্থ হওয়ার অপেক্ষা। এদিক ওদিক ঘাড় মেসেজ করলো আফরিদ। হিমশীতল কণ্ঠে শুধায়, মেয়েটা কোথায়? মেয়েটার কথা বলতে ন্যান্সির কথা বুঝিয়েছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে ঈশান। বস মেয়েটা চলে গেছে। প্রচণ্ড রাগে ফেটে পড়ে আফরিদ। কুত্তার বাচ্চা, যেতে দিলি কেন? আবারও কেঁপে উঠল ঈশান। বস মেয়েটা আপনাকে রক্ত দিয়েই পালিয়ে এসে বলতে গেলে, হ্যাঁ আমি এসে পাইনি। নিজের শরীরে অন্য একটা মেয়ের রক্ত আছে ভাবতেই নাক মুখ কুচকে আসে আফরিদের। ঝাপসা ঝাপসা এখনো মনে আছে মেয়েটাকে। ছ্যা, মাইয়া মানুষের রক্ত আফ্রিদ এহসানের শরীরে? কপাল কপাল, দাঁত বাল। কিন্তু মেয়েটা লাগবে লাগবে, মেয়েটাকে লাগবে। ঈশান! ইয়েস বস। খেপে যাচ্ছে আফরিদ। মন যাচ্ছে বুলেটের সব কটা গুলি ঈশানের পেটে চালান করে দিতে। ব্লাডি বলদ একটা, আমি কি ইংরেজি ক্লাস নিচ্ছে? তুই যে ইয়েস বস নো বস বলে প্রেজেন্ট দিচ্ছিস? ঈশান মিনমিনে গলায় বলল। সরি বস, বলুন আপনি। এবারে উঠে দাঁড়ালো আফরিদ। সিগারেটের লম্বা টান দিয়ে বলল, মেয়েটাকে খোঁজ, টাকা হাতে দে, এরপর বল রক্তের বিষয় যেন ভুলে যায়। ঈশান আশ্চর্য হলো, সামান্য মেয়েকে নিয়ে এত কেন ভাবছে আফরিদ। কিন্তু বস মেয়েটাকে তো চিনি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আফরিদ। মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। ওর নাম 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 ইয়েস, ওর নাম ইলহাম ন্যান্সি অ্যাঞ্জেলিনা। ঈশান বোকা বোকা ভঙ্গিতে মাথা চুলকায়। মেয়েটা নিজেই নামটা বলেছিল, অথচ সে ভুলে গেছে, কিন্তু আফরিদ ঠিকই মনে রেখেছে। খোঁজ খোঁজ, সবগুলো কেক বেকারি খোঁজ। চিন্তিত হলো ঈশান। কিন্তু বস কেক বেকারি কেন খুঁজবো? বাঁকা হাসলো আফরিদ। মেয়েটার পরনে সাদা জামা ছিল, যা লাল হয়ে উঠেছিল তার রক্তে। মেয়েটার শরীর থেকে কেকের স্মেল আসছিল। আর যে অ্যাপ্রন ছিল ব্যাগে, সেটাও দেখেছে আফরিদ। তুই বস নাকি আমি বস? থতমত খেয়ে গেল ঈশান। আপনি বস। তেতে উঠল আফরিদ। বলদগুলোরে এমনি এমনি পালছে সে, সব কটা বলদ। তাহলে দাঁড়িয়ে আছিস কেন বল? দাঁড়া, তুই এমনি যাবি না, তোকে আমি।
পরপর পায়ের দিকে শ্যুট করলো আফ্রিদ। ঈশান এক প্রকার ছুটে কেবিন থেকে বেরিয়ে গেল। একটুর জন্য বেঁচে গেছে সে। সিগারেটের শেষ টান দিয়ে মুখ উপরের দিকে তুলে ওষ্ঠ ফাঁকা করে নিদারুণ ভঙ্গিতে ধোঁয়া ছাড়ল আফ্রিদ। বাঁকা হেসে বলল, ডিয়ার ন্যান্সি আপা, আপনি কোন খাতের মোলা? আপনাকে একটু দেখতে মন চায়। যেখানে পৃথিবীর অর্ধেক বাসিন্দা আমাকে মারতে চায়, সেখানে কোন আক্কেলে আমাকে আপনি বাঁচিয়েছেন তা জানতে চাও আমার নিষ্পাপ মন। ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়ল আফ্রিদ। সামথিং রং। বেরিয়ে যাও এখনই। তোমার মতো ফালতু মেয়ের জন্য আমরা বেকারিতে সবাই খারাপ রিভিউ দিচ্ছে। যাও এখান থেকে। ন্যান্সিকে এক প্রকার ঠেলে ধাক্কিয়ে বের করে দিচ্ছেন ইলিয়াস হোসেন। ক্রন্দনরত ন্যান্সিকে দেখে ভীষণ মায়া হলো ইতির। প্লিজ স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। আই এম রিয়েলি ভেরি সরি। আমি একজনকে বাঁচাতে গিয়ে হ্যাঁ, একজনকে বাঁচাতে গিয়ে তুমি আমাকে শেষ করার প্ল্যান করছো। দুহাত জোর করে ধরে ন্যান্সি। জবটা ছাড়তে পারবে না সে। দয়া করুন স্যার, প্লিজ স্যার, আমায় আর একটা সুযোগ দিন প্লিজ স্যার। ইলিয়াস হোসেন খেপে গেলেন, গর্জে উঠে বললেন, তুমি কি ভালোভাবে বের হবে নাকি ধাক্কা দিয়ে বের করে দেবো? কিচ্ছু করার নেই ন্যান্সির। এলোমেলো পায়ে কেক বেকারি থেকে বেরিয়ে পড়ল ন্যান্সি। রাস্তার ধারে বড় একটা পার্কের কাছে বেঞ্চে বসলো ন্যান্সি। ক্লান্ত দেখাচ্ছে তাকে। এখনও রক্তাক্ত জামাটা পরে আছে। শুধু এ ওড়না দিয়ে কোনো রকমে নিজেকে ঢেকে রেখেছে সে। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? তবে কি টাকাই সব? টাকা থাকলেই মানুষের কাছে মানুষের গুরুত্ব থাকে? পরন্ত বিকেল। সূর্যের শেষ কিরণগুলো ধীরে ধীরে আকাশের ক্যানভাসে মেখে দিচ্ছে সোনালি, কমলা আর মিষ্টি লাল রঙের ছোঁয়া। পশ্চিম আকাশ যেন আগুনে রাঙা এক কুসুম জ্বলন্ত মায়াবী। পাখিরা ঝাঁকে ঝাঁকে ফিরে যাচ্ছে আপন নীড়ে। তাদের ডানার শব্দে ভর করে বয়ে যাচ্ছে হালকা বাতাস। গায়ে যেন নরম তুলোর ছোঁয়া। বটগাছটার ছায়া লম্বা হয়ে পড়েছে উঠোন জুড়ে। ক্লান্তিতে মানুষজন ফিরছে নিজ গন্তব্যে। রাস্তায় গুটি কয়েক রিক্সা আর অটো দেখতে পাওয়া যাচ্ছে। অদূরে এক রিক্সায় বসে আছেন মামুন হায়দার। বাজার করে ফিরছেন বাড়িতে। গেটের সামনে আসতেই দেখতে পেলেন ছোট মেয়ে তন্নি কলেজ শেষ করে বাড়িতে ঢুকছে। আব্বু, চলে এসেছিস? আয় ভেতরে যাই। বাড়ি ভেতরে ঢুকতেই চেঁচিয়ে উঠলেন স্ত্রী আফিয়া হালদার। বাসনপত্র ছুঁড়ে ফেলছেন রীতিমতো। সঙ্গে চিৎকার তো আছেই। আমার বাড়িটা যেন বাড়ি নয়, কোনো এক আশ্রম। এখানে যে কেউ এসে থাকবে, ফ্রিতে খাবে, ঘুমোবে। ওনার রোজকার চিৎকার চেঁচামেচি নতুন নয়, তবে আজকে একটু বেশি ক্ষেপে আছেন। তন্নি ভীত নয়নে তাকালো রান্নাঘরের দিকে। মিনমিনে গলায় বলল, আম্মুর আবার কি হলো? তন্নিকে ভেতরে পাঠিয়ে দিচ্ছেন মামুন হায়দার। তুই ভেতরে যা, আমি দেখছি বিষয়টা। তন্নি ভেতরে চলে গেল। মামুন হায়দার ভেতরে প্রবেশ করলেন। কি হয়েছে আফিয়া? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? ক্ষুব্ধ হলেন আফিয়া হায়দার। রাগান্বিত স্বরে বলল, তোমার বড় মেয়ে, নামমাত্র। মেয়ের চাকরি চলে গেছে, তার মানে সে আবার আমাদের ঘাড়ের উপর বসে খাবে? ন্যান্সির চাকরি চলে গেছে, কথাটা শুনে বিচলিত হলেন মামুন হায়দার। কোথায় ইলহাম? আর কোথায়, মহারানী নিজে রুমে বসে আছেন। এই শুনো, আমি আজকে তোমাকে বলে দিচ্ছি, ওকে আমি আর বসিয়ে বসিয়ে খাওয়াবো না, লাথি মেরে বের করে দেব আমার বাড়ি থেকে। বিরক্তিতে চুপচাপ বেরিয়ে গেলেন মামুন হায়দার। রুমের এক কোণে চুপচাপ বসে আছে ন্যান্সি। চোখে অঝরে পানি পড়ছে। আফিয়া হায়দারের প্রতিটা কথা তিনি শুনেছেন। কষ্ট হয় মাঝে মাঝে। হয়তো ওরা কেউই ওর আপন মা বাবার বোন নয়, কিন্তু তারপরেও ন্যান্সি ওদেরকে ভালোবাসে, শুয়ে নেয় ওদের কটু কথা। ইলহাম। বাবার কণ্ঠস্বর শুনে চৌকিতে ফিরে তাকালো ন্যান্সি। আব্বু, এসো ভেতরে। মেয়ের চুপসে যাওয়া মুখখানি দেখে হতাশ হলেন মামুন হায়দার। কাঁদছিস তুই মামুনি? ক্রন্দনরত ন্যান্সি দুই হাতে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি জবটা বাঁচাতে। মামুন হায়দার ন্যান্সির মাথায় ভরসার হাত রেখে সুধান, কি হয়েছে আমাকে খুলে বল। ন্যান্সি অপরিচিত লোকটার অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলল। তাকে হসপিটালে নিয়ে যেতে গিয়েই কেক ডেলিভারি করতে পারেনি ন্যান্সি। তুমি বলো আব্বু, আমি কি করব? আমার হাতে আর কোনো উপায় ছিল না। ওই লোকটাকে বাঁচাতে গিয়ে সব শেষ করে ফেলেছি।
মৃদু হাসলেন মামুন হায়দার। তুই চিন্তা করিস না মামুনি, এটা গেছে তো গেছে, ভুলে যা। নতুন চাকরির জন্য ট্রাই করবি, এর থেকেও ভালো চাকরি পাবি, আমি গ্যারান্টি দিচ্ছি। এই একটা মানুষ আশা ভরসা ন্যান্সির, সে ছাড়া কেউই বোঝে না ন্যান্সি কে। কে বলেছে শুধু আপন মানুষই আপন হয়? মাঝে মাঝে পর মানুষেরাও আপন হয়ে ওঠে। ন্যান্সির এখনও মনে আছে সেই রাতের কথা, যে রাতে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছিল সে। তার হাত শক্ত করে ধরেছিল মামুন হায়দার। কলিং বেল বেজে উঠতেই তন্নি গিয়ে সদর দরজাটা খুলে দিল। দুজন গার্ড দাঁড়িয়ে আছে, তাদের সামনে আরেকজন রয়েছে, বেশ অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় শুধায়, এটা কি ইলহাম নানসি অ্যাঞ্জেলিয়ান বাড়ি? তন্নি কিঞ্চিত ভয় পেল। কি জানি ন্যান্সি আবার কোথায় কি করে এসেছে। ফাঁকা গলায় ঠোক গিলল, জি, এখানে ইলহাম থাকে, কিন্তু আপনারা কারা? লোকগুলো বাইরে থেকে ভেতরে এলো। দরজা পেরিয়ে সামনে এগোতেই আফিয়া হায়দার ভেতর থেকে বেরিয়ে এলেন। কি হয়েছে, আপনারা কারা? আমরা ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা, ওনার সাথে দেখা করতে এসেছি। ঈশান সেই আগের ন্যায় বলে উঠল। বুকের ভেতরে ধক করে উঠল আফিয়া হায়দারের। এই মেয়ে কোথায় কি করেছে কে জানে। দেখুন, যদি ইলহাম কিছু করে থাকে তাহলে ওর সাথে কথা বলুন। আমাদের কিন্তু ওর সাথে কোনো রক্তের সম্পর্ক নেই বলছি। ড্রয়িং রুমে এত আওয়াজ শুনে ন্যান্সি আর মামুন হায়দার দুইজনেই বেরিয়ে এলো। মামুন হায়দার সন্দিহান কণ্ঠে শুধায়, কারা আপনারা? ঈশান প্রচণ্ড বিরক্ত হচ্ছে একই প্রশ্নের জবাব বারবার দিতে। আমরা ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনার নামক মেয়েটার সাথে দেখা করতে এসেছি, ওনাকে একটু ডেকে দিন। পিছন থেকে ন্যান্সি মিনমিনে গলায় বলল, আমি ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা। কি হয়েছে? আপনারা আমার সাথে দেখা করতে চান কেন? এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল ঈশান। হাত বাড়াতেই ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করে ঈশানের হাতে তুলে দিল একজন গার্ড। টাকার বান্ডিল নিয়ে ন্যান্সির দিকে বাড়িয়ে দিল ঈশান। এগুলো আপনার, আমাদের বসকে বাঁচানোর জন্য এবং ওনাকে রক্ত দেওয়ার জন্য। এতগুলো টাকা দেখে রীতিমতো হুঁশ হারিয়ে ফেলছেন আফিয়া হায়দার। চট করে টাকা হাতে তুলে নিয়ে লোভ মিশ্রিত কণ্ঠে বললেন, কতগুলো টাকা? বাহ! ন্যান্সি অবাক হচ্ছে। মামুন হায়দার কিছুই বুঝতে পারছেন না। ঈশান ন্যান্সির প্রশ্নবিদ্ধ মুখখানি দেখে বলল, পরশুদিন যে আপনি আমাদের বসকে হসপিটালে নিয়ে গেলেন, উনি বলেছেন এটা আপনাকে দিতে, আপনার উপহার হিসেবে। এতক্ষণে সবটা পরিষ্কার হলো ন্যান্সির কাছে। আফিয়া হায়দার এককাল হেসে বললেন, চমৎকার উপহার, আমরা ভীষণ খুশি। ন্যান্সি জোরপূর্বক টাকাগুলো আফিয়ার হাত থেকে নিয়ে নিল। প্লিজ মা, এগুলো আমরা নিতে পারবো না। তেতে উঠলেন আফিয়া হায়দার। এক থাপ্পড় দেব বেয়াদ্দপ! তোকে পেলে বসে বড় করতে কত টাকা লেগেছে জানিস? এখন ন্যাকামি করছিস? তারপর জবটা চলে গেছে, এখন কি আমাদের ঘাড়ে বসে খাওয়ার ধান্দা? ন্যান্সি টাকাগুলো দিল না আফিয়াকে। শান্ত হও মা, আর আপনারা দয়া করে এই টাকাটা ধরুন আর এখান থেকে যান। আর আপনাদের বসকে বলবেন ধন্যবাদ আমায় টাকা অফার করার জন্য, বাট এগুলো আমি টাকার জন্য করিনি। ঈশান আশ্চর্য হয়ে তাকালো ন্যান্সির দিকে। টাকাগুলো হাতে ধরিয়ে দিল তার। প্লিজ যান। ঈশান চিন্তিত হলো, এবার বসকে গিয়ে বলবেটা কি? হসপিটালের বেডে বসে হুইস্কি খাচ্ছে আফরিদ। এগুলো কল্পনারও বাইরে। কিছুক্ষণ আগে ডক্টরকে ডেকে পাঠিয়েছে এইসব পট্টি পাট্টি খুলে দিতে। লাইফ কোনো কিছুই মন মতো হয় না। কোন মাতারি তাকে হসপিটালে ভর্তি করিয়েছে? হ্যাঁ, সামনে থাকলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলতো। আর যাই হোক, মোটেও হসপিটালে থাকবে না আফরিদা এহসান। তার উপরে অ্যাটাক করার বিষয়টি মাইমুনা এহসান জানতে পেরে তড়ি ঘড়ি করে হসপিটালে গেলেন। আফরিদের অবস্থা দেখে রীতিমতো কেঁদে ফেলেছেন তিনি। আফরিদ এখানে থাকতে চায় না। কথাটা জানতে পেরে ডক্টরের সাথে আলোচনা করে তাকে রিলিজ করিয়ে এহসান মঞ্জিলে নিয়ে এলো মাইমুনা এহসান। রুমে বসে আছে আফরিদ, একের পর এক সিগারেট খাচ্ছে। জানে এগুলো এই সময় তার শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর, তারপরেও থামছে না সে। আমি ভাবতে পারছি না আফরিদ, এতটা সাহস তোমার উপর অ্যাটাক করেছে। হাউ ইজ দিস পসিবল? মাইমুনা এহসানের কথায় ভ্রুক্ষেপ নেই আফরিদের। সে নিজ ভাবনায় মগ্ন। হাতের ফোন টুং করে বেজে উঠতেই রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। বস আসবো? ঈশানের আগমনে ভ্রু উঁচিয়ে আঁকতে বলল আফরিদ।
ভেতরে প্রবেশ করতেই আফ্রিদ প্রশ্ন ছুড়ে দেয়। অল ডান? নো বস, ন্যান্সি মেয়েটা টাকা ফেরত দিয়েছে। সিগারেটের শেষ টানটা দিতে গিয়েও থামতে হলো আফ্রিদকে। ডান ভ্রু উঁচিয়ে বলল, ওয়াই? বস, মেয়েটা বললো টাকা নেবে না, ও নাকি এমনিতেই আপনাকে হেল্প করেছে। অঙ্ক মেলাতে পারছে না আফ্রিদ। এতগুলো টাকা দিল মেয়েটাকে, অথচ তা নিল না। রং রং, সামথিং ইজ রং। কি হয়েছে? ব্যাপার ডিটেলসে বল। মেয়েটা না করে দিয়েছে, বাট বস, ওর মা আবার টাকাটা নিতে চাইছিল। এখানে আবার টুইস্ট আছে। যেমন? মেয়েটা ভদ্র, মহিলাকে মা বলে ডাকলেও তিনি হঠাৎ করেই বলে উঠেছেন ন্যান্সিকে পেলে বসে বড় করতে নাকি অনেক টাকা খরচ হয়ে গেছে। তার উপরে বলল জবটা চলে গেছে। খোঁজ নিয়ে দেখলাম মেয়েটা ফেমাস ইয়াম্মি কেক বেকারিতে কাজ করে। ওখান থেকে সত্যিই তাকে বের করে দেওয়া হয়েছে। ঘাড় দোলায় আফ্রিদ। সিগারেট জানলা দিয়ে ছুঁড়ে ফেলে বলল, কল দ্য ওনার অফ দ্য কেক বেকারি রাইট নাও। সোফায় পায়ের উপর পা তুলে স্থির হয়ে বসে আছে আফ্রিদ এহসান। হাতে পিস্তল রয়েছে, যেটা বারবার কপালে স্লাইড করছে সে। আর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইয়াম্মি কেক বেকারির মালিক ইলিয়াস হোসেন। পা জোড়া কাঁপছে তার। মনে মনে ভাবছে কোন মুসিবতে পড়ল সে, কি হবে এখন তার। যে লোকটা তার সামনে আছে তার মুখ কম, গুলি চলে বেশি। কিরে, তুই নাকি যখন তখন জায়গা থেকে বেকারি থেকে বের করে দিস? কণ্ঠনালী কাঁপছে ইলিয়াস হোসেনের। স্যার, আমি আবার কাকে বের করলাম? কেন বে, ওই ন্যান্সি নামের মেয়েটিকে বের করিস নি? ন্যান্সিকে বের করে দেওয়াতে এখানে তুলে এনেছে ইলিয়াসকে, সেটা বেশ ভালোই বুঝতে পারছে ইলিয়াস। আচানক পিস্তল তুলে কপালে তাক করলো ইলিয়াসের। আজকে তুই ওর বাড়িতে যাবি, ক্ষমা চাইবি, আবার কাজে আসতে বলবে। যদি না মানে তাহলে দরকার পড়লে পা ধরে ক্ষমা চাইবি, তারপরেও ওর নিয়ে আসবি। আর যদি না নিয়ে আসিস তাহলে এই পিস্তলের সবগুলো গুলি তোর পেটে চালান করে দেব। চিরচির করে ফ্লোরে পানি পড়তে লাগলো। ইতিমধ্যেই লোকটা ভয়ে প্যান্ট ভিজিয়ে দিয়েছে। নাক মুখ কুচকে নিল আফ্রিদ। ঈশান হাঁ করে তাকিয়ে আছে। ইলিয়াস কাঁপতে কাঁপতে বলল, দয়া করুন স্যার, আমি এখনই গিয়ে ন্যান্সিকে নিয়ে আসবো, তবুও আমাকে ছেড়ে দিন স্যার। বিরক্ত হলো আফ্রিদ। হাই কুত্তর বাচ্চা, তোর তো টুনটুনের উপরই কন্ট্রোল নেই, তুই আবার অন্যদের দাপট দেখাস। ইলিয়াস হোসেন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আফ্রিদ ফের বলল, যদি না পারিস আনতে তাহলে তোর টুনটুনি কেটে নদীতে ভাসিয়ে দেব। ঈশান ফিক করে হেসে ফেলল। ইলিয়াস হোসেন পারে না দৌড়ে পালিয়ে যেতে। সোফায় মাথা গা এলিয়ে দিল আফ্রিদ। ছাদের দিকে মুখ করে তাকালো আফ্রিদ। সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এই সিগারেটই বুঝি সর্বসুখ। বস, একটা কথা বলি? ঈশান আমতা আমতা করে বলল, বস, সত্যি যদি মেয়েটা না আসে তাহলে কি আপনি ওই বেটার টুনটুনি কেটে ফেলবেন? আর চোখে তাকায় আফ্রিদ। ভয়ে তটস্থ হয়ে দাঁড়ালো ঈশান। আফ্রিদ একগাল হেসে বলল, না, সবার আগে তো টুনটুনি সাইজ করবো, এরপর ওই ব্যাটার, তারপর এগুলো দিয়ে জগা খিচুড়ি বানাবো, এরপর কুত্তাদের বিলিয়ে দেবো। আফটার অল, এত পাপের পরে যদি একটুখানি পশু সেবা করি তাহলে আমার অর্ধেক পাপ কমে যাবে। সরি বস, আমার ইয়েটা ছেড়ে দিন, আমার বউ জুটবে না তাহলে। স্যার, শালা যাওরা কোথাকার। সন্ধ্যার আকাশ যেন রঙের পটচিত্র। কমলা, বেগুনি আর লালচে সোনালি রঙে আকাশের ক্যানভাস রাঙিয়ে তুলেছে অস্তগামী সূর্য। পশ্চিম দিগন্তে মেঘগুলো রঙিন তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। পাখিরা সারা দিনের ক্লান্তি নিয়ে নেড়ে ফিরছে সারি সারি দল বেঁধে। গাছের পাতায় পাতায় যেন মৃদু সুর বেজে হালকা বাতাসে দুলছে তারা। শহরের কোলাহল কিছুটা স্তব্ধ। রাস্তায় নেমেছে হলুদ আলো। দোকানগুলোতে জ্বলে উঠেছে নরম বাতি। কারো কারো ঘরের জানলা দিয়ে ছড়িয়ে পড়েছে সাদামাটা জীবনের উষ্ণ আলো। বারান্দায় বসে থাকা বৃদ্ধ মানুষটা মগে করে ধোঁয়া ওঠা চা হাতে। দোকান থেকে নিজের সেলাই করা জামাকাপড়গুলো নিয়ে বাড়ির পথ ধরেছে ন্যান্সি। বড় ক্লান্ত দেখাচ্ছে তাকে। ইলহাম। নিজের নাম শুনে চকিতে ফিরে তাকালো ন্যান্সি। ইলিয়াস হোসেনকে দেখে পিলে চমকে ওঠে তার। স্যার, আপনি? ইলিয়াস হোসেন দ্রুত এসে পা হাত জোড়া করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, ইলহাম, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভরকে গেল ন্যান্সি। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে এই লোকটার দিকে। বিষয়টা বোঝার চেষ্টা করছে কি হচ্ছে।
আমাকে ক্ষমা করো ইলহাম, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আশেপাশে মানুষজন তাদের দিকে তাকাচ্ছে বারবার। স্যার কি বলছেন এসব? আপনি কেন ক্ষমা চাইবেন? প্লিজ স্যার, এভাবে ক্ষমা চাইবেন না। ইলিয়াস হোসেন শুষ্ক ঢোক গিলল। তুমি আবার কাজে ফিরে এসো ইলহাম। আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার বেকারি পুরো ফাঁকা। তোমার হাতের কেক, চকলেট সবাই চাই, তোমার আপ্যায়ন চাই। তুমি প্লিজ চলো। কথাটা শুনে বুকের ভিতর কাঁপছে ন্যান্সির। আপনি সত্যি বলছেন স্যার? আমি আবার কাজে ফিরবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাল থেকে আবার কাজে ফিরো প্লিজ। ন্যান্সি মনে মনে আল্লাহকে শুক্রিয়া আদায় করে। আবারও সুযোগ পেয়েছে সে, এটা তাকে কাজে লাগাতেই হবে। আপু, আমাকে নিয়ে যাও, কলেজে নামিয়ে দিবে। ন্যান্সি মৃদু হাসল। চলে আয়। তন্নি ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। ন্যান্সি স্কুটার চালিয়ে তন্নিকে কলেজের সামনে ছেড়ে দিল। ন্যান্সির ভীষণ ভয় হচ্ছে, আল্লাহ মালুম কেক বেকারিতে গিয়ে কি হবে। এই যে ভীতু মেয়েটার বুক কাঁপছে খুব করে, তাকে যদি আবার বের করে দেয়, যদি আবার নিজের কথা থেকে সরে যায় ইলিয়াস হোসেন, তাহলে কি হবে ন্যান্সির? কেক বেকারির সামনে আসতেই দেখতে পেল সবাই চলে এসেছে। স্কুটার পার্ক করে ভিতরে প্রবেশ করলো ন্যান্সি। সঙ্গে সঙ্গে দেখা হলো ইতির সাথে। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল ন্যান্সির জন্য। ডার্লিং, তোর জন্য অপেক্ষা করছিলাম। প্রিয় সাথীকে পেয়ে মনে মনে ভীষণ খুশি হলো ন্যান্সি। ইলিয়াস হোসেন নাকি অসুস্থ, তাই তিনি আসেননি। তবে সবাইকে বলে দিয়েছে ন্যান্সি আবার কাজে জয়েন করবে। আচ্ছা, ইলিয়াস হোসেনের কি হলো বলতো ইলহাম? হঠাৎ করে তোকে এভাবে নিয়ে এলো কেন? উনি যে মানুষ, সে কখনোই নিজ থেকে কাউকে আনতে যাবে না। ন্যান্সি নিজেও জানে ইলিয়াস ঠিক কোন ধরনের মানুষ, কিন্তু হঠাৎ করে যে তার কি হলো সেটাই বুঝতে পারছে না। হ্যালো গার্লস, আমি কি একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম পেতে পারি? পরিচিত কণ্ঠস্বর শুনে ইতি আর ন্যান্সি দুজনেই ফিরে তাকালো। হ্যাঁ, তাদের প্রিয় বন্ধু পৃথ্বী রয়েছে। পৃথ্বীকে দেখে ইতি চমকে ওঠে রীতিমতো। আরে পৃথি, কখন এলি? আয় আয়। পৃথ্বী গাল ভর্তি হাসি নিয়ে চেয়ারে বসলো। আমি তো আজকে সকালেই ফিরেছি, তোদের সাথে দেখা করতে চাইছিলাম, তাই চলে এসেছি। বড় বোনের সাথে দেখা করতে ঢাকার বাইরে গিয়েছিল পৃথ্বী। ন্যান্সির দিকে তাকিয়ে বলল, কেমন আছো ন্যান্সি? মৃদু হাসার চেষ্টা করলো ন্যান্সি। বরাবরই চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মেয়েটা। আগ বাড়িয়ে কারো সাথেই কথা বলে না, শুধু ইতি ছাড়া। তবে ইতি আর পৃথ্বী সেই ছোট্টবেলার বন্ধু। এরপর তার সাথেও পরিচয় হয়। আমি ভালো আছি, তুমি কেমন আছো পৃথ্বী? এই তো চলছে কোনো রকম, তবে তোমার হাতে চকলেট ফ্লেভারের আইসক্রিম মিস করছি, সেটা কি পাওয়া যাবে? এবারে খানিকটা হাসলো ন্যান্সি। অফকোর্স। কখনো কি কাউকে দেখেছেন খুন করে সেই লাশটা পাশে রেখেই আরাম করে ওয়াইন খেতে? হ্যাঁ, এরকম করেছে আফরিদ এহসান। করেছে বললে ভুল হবে, করছে সে। রক্তাক্ত একটা লাশ পড়ে আছে ড্রয়িং রুমের মেঝেতে। ঠিক লাশের পাশে বসে ওয়াইন আর সিগারেট টানছে। একের পর এক সিগারেট শেষ করে ওয়াইন গ্লাসে চুমুক বসাচ্ছে। ভিলেন ক্যান ডু এভরিথিং। তারা সব পারে, মারতেও পারে, তবে মরতে পারে না, কারণ তাদেরকে মারার মতো সাহস নিয়ে জন্মায়নি কেউ। কথাটা নিজেই বলে হো হো শব্দে হেসে উঠল। মস্তিষ্ক কি বিগড়ে গেল তার? হঠাৎ করে উঠে দাঁড়ালো, সন্ধানী দৃষ্টি বুলিয়ে কিছু একটা খুঁজতে চাইল। হ্যাঁ, পেল। পাশে থাকা ওয়াইনের বোতলটা তুলে টেবিলে ভারী খাইয়ে ভেঙে ফেলল। সেই এক টুকরো কাঁচ তুলে মৃত্যু লোকটার হাতের শিরাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। আফ্রিদের এই ভয়ঙ্কর রূপ যদি সামনে থেকে কেউ দেখতে পেত, তাহলে হয়তো হার্ট অ্যাটাক করতো। রক্তে মাখো মাখো হয়ে গেছে হাত দুটো। পাগল পাগল আফ্রিদ হিসিয়ে বলল, তোদের মতো জানোয়ার কি আমার মারতে আনন্দ হয়? খুব 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 আনন্দ। রাগে একে একে লোকটার সমস্ত শরীর ছিন্ন ভিন্ন করে দিচ্ছে আফ্রিদ। রক টান টান হয়ে বেরিয়ে এসেছে লোকটার। ভেতরে প্রবেশ করল ঈশান। আফ্রিদকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখে অভ্যস্ত সে। আফ্রিদ ঠিক কী কী করতে পারে সবটা জানা তার। বস, আপনার কল। হাত বাড়াতেই টিস্যু পেপার এগিয়ে দিল আফ্রিদ। রক্তাক্ত হাতটা মুছে নিল আফ্রিদ। কানে তুলল ফোনটা। ফোনের অপর প্রান্তে ঠিক কী বলেছে তা জানা নেই, তবে আফ্রিদ দুটো শব্দ উচ্চারণ করল। গুড, ওকে ঈশান, গাড়ি রেডি কর।
ঈশান ভীত কণ্ঠে শুধায়। কিন্তু বস, এখন কোথায় যাবেন আপনি? বাঁকা হাসলো আফ্রিদ। ইয়াম্মি কেক বেকারিতে, ইয়াম্মি কেক বেকারিতে, ইয়াম্মি কেক বেকারিতে, ইয়াম্মি ইয়াম্মি কেক টেস্ট করতে। কথাটা ভীষণ পেঁচিয়ে বলল আফ্রিদ। তবে তাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না আফ্রিদের। চুপচাপ বেরিয়ে গেল গাড়ি বের করতে। স্বভাবসুলভ ঘাড় বাঁকালো আফ্রিদ। ওরে সব আলাট ঘরের আবাল, আমার মাছ নিয়ে আয়। আফ্রিদের চিৎকারে চেঁচামেচি শুনে মাস্ক হাতে দৌড়ে বেরিয়ে এলো ঈশান। হাঁপাতে হাঁপাতে শুধায়। বস, মাস্ক কেন পরলেন? আফ্রিদ নাটকীয় ভঙ্গিতে লজ্জা পাওয়ার ভান করল। মায়া মানুষের সামনে যেতে লজ্জা করে। চোয়াল ঝুলে এলো ঈশানের। লজ্জা আর আফ্রিদা ঈশান, এটাই বোধহয় পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে। আফ্রিদা ঈশান পাচ্ছে লজ্জা। সন্ধ্যা নেমে এলে আকাশে লাল কমলা আভা ছড়িয়ে পড়েছে। বাতাসে রয়েছে এক ধরনের মিষ্টি শীতলতা। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে এসেছে। পাশের গাছ থেকে টুপটাপ করে পাতা ঝরে পড়েছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠেছে, আর নরম আলোয় চারপাশের পরিবেশ হয়ে উঠেছে মোহনীয়। তারপরেই ধীরে ধীরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। আকাশ ঢেকে আছে মেঘে। হালকা ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ছোট ছোট ফোঁটা মাটিতে পড়ে এক ধরনের স্নিগ্ধ শব্দ তুলছে, টুপটাপ টুপটাপ। গাছের পাতা ভিজে উজ্জ্বল হয়ে উঠেছে। পথঘাট সিক্ত হয়ে চিকচিক করছে। দূরে কোথাও একলা পাখি ডানা ঝাপটাচ্ছে। গাছের পাতার ফাঁকে ফোঁটা ফোঁটা জল জমে মুক্তোর মতো ঝলমল করছে। কেক বেকারিতে থাকা মানুষজন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এই রাত বেরোতে আর কেউই নেই। একটু পরেই বেকারি বন্ধ করে বেরিয়ে যেতে হবে ন্যান্সির। এতে চলে গেছে আগেই, কারণ তার ডিউটি শেষ। কিন্তু ন্যান্সি যে এই রাত পর্যন্ত ডিউটি করে, ইতি পার্ট টাইম থাকে, তার ততটাও প্রয়োজন নেই। কিন্তু ন্যান্সির যে খুব করে টাকার প্রয়োজন, তাই তো নিজের সবটুকু দিয়ে দিচ্ছে এই চাকরির পিছনে। যে পরিবারটা তাকে পেলে পুষে বড় করেছে, তাদের জন্য যদি কিছু করতে না পারে, তাহলে কি হবে এই জীবন রেখে? কথাগুলো ভাবতেই হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে বুক ছেড়ে। হঠাৎ করে ভেতরে প্রবেশ করলো আফ্রিদা ঈশান। তার সাথে আছে ঈশান। দুজনকে দেখে কিঞ্চিত বিচলিত হলো ন্যান্সি। এখনই তো সে বেকারি বন্ধ করে দেবে। একজন সার্ভেন্ট গিয়ে বলল,